প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের পরিবেশ বিষয়ক নিয়মিত আয়োজন প্রকৃতি ও মানুষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসির ইয়ামিন। দর্শক, আজ আমরা কথা বলবো জলবায়ু পরিবর্তনের ফলে যে অভিঘাত সৃষ্টি হয়েছে আমাদের দেশে, এর প্রেক্ষিতে সরকার এবং বেসরকারি উদ্যোগে বেশ কিছু প্রকল্প গৃহীত হয়েছে, পরিচালিত হচ্ছে। এসব প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট। আজকে আমাদের অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের দুজন সম্মানিত কর্মকর্তা এসেছেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে আছেন সরকারের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ দিদারুল হাসান, এবং যুগ্ম সচিব ও ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ মোখলেছার রহমান সরকার। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে অনেক সমস্যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এর জন্যে বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন কর্তৃপক্ষ। আপনারা এই ক্ষেত্রে অর্থায়নের বিষয়টি বিশেষ করে দেখছেন। আপনি যদি আমাদেরকে সংক্ষেপে এই ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের যে অর্থায়নের যে রূপরেখা এ সম্পর্কে যদি একটু বলেন। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এটা মূলত বাংলাদেশের নিজস্ব অর্থে পরিচালিত একটি ফান্ড, জি। এবং এই দৃষ্টিকোণ থেকে এই ট্রাস্ট ফান্ডটাই সমস্ত পৃথিবীতে একটা পথিকৃৎ। আপনি বলতে পারেন কিভাবে পথিকৃৎ? এজন্যই পথিকৃৎ যে নিজস্ব সোর্সে ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ ইম্প্যাক্টকে অ্যাড্রেস করার জন্য বাংলাদেশই প্রথম এই ফান্ডটা চালু করছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশ সরকারের এখন দুইটা ফান্ড আছে, একটা হলো BCCTF বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, আর একটা হলো BCCRF বা রেজিলিয়েন্ট ফান্ড। আমরা মূলত BCCTF নিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকি। আপনি শুনে খুশি হবেন, গত 3 বছরে বাংলাদেশ সরকার রেভিনিউ থেকে, তার নিজস্ব রাজস্ব থেকে আমাদেরকে 2500 কোটি টাকা দিয়েছে। আমরা এই 4 বছরে এই 2500 কোটি টাকা থেকে 139টা প্রকল্প অদ্যাবধি গ্রহণ করেছি সরকারি খাতে। বেসরকারি এনজিওদের জন্য আমরা আরও 63টা প্রজেক্ট দিয়েছি, অর্থাৎ সর্বসাকুল্যে বা সব কিছু মিলিয়ে আমরা 202টি প্রজেক্ট এখন আমাদের মাঠে কাজ করছে। এবং এই সবগুলি প্রজেক্টেই মূলত ক্লাইমেট চেঞ্জের বিভিন্নমুখী ধ্বংসাত্মক যে অভিঘাত আছে সেই অভিঘাতকে মোকাবেলা করার জন্যে করা হয়েছে। এই প্রকল্পগুলো মূলত কারা করছেন? সব কি পরিবেশ মন্ত্রণালয় করছে বা অন্য কারা করছে? এনজিওদেরটা তো আমরা বুঝতেই পারলাম। আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রকল্প আছে 14টা প্রকল্প। বাদবাকি প্রকল্পগুলি কিন্তু বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি। এর মাঝে সিংহভাগই আপনি বলতে পারেন যে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প, এবং সেখানে আমরা 76টি প্রজেক্ট আমাদের সেখানে কাজ করছে 139টা মাঝে। এবং সহজেই আপনি কল্পনা করতে পারেন আমাদের ভালনারেবল এলাকাগুলি কোথায়। সেই উপকূলীয় এলাকা, সেই উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ, তারপরে সেখানকে বনায়ন করা, সুপেয় পানির ব্যবস্থা করা, এইসব সব কাজগুলি কিন্তু বেশিরভাগ কাজ আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থেকে তারা এইগুলি করে যাচ্ছে। এবং এছাড়াও কৃষি মন্ত্রণালয় বলেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রণালয় বলেন, মহিলা বিষয়ক মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, এইরকম বিভিন্ন মন্ত্রণালয়ের প্রজেক্ট আমরা করছি, কেবলমাত্র বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নয়। ডিএমডি মহোদয় যদি বলেন, এই যে কথাগুলো হলো যে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ হচ্ছে, এনজিও পর্যায়ে কাজ হচ্ছে, এই প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কি গুরুত্ব দিয়েছেন আপনারা? এলাকা কিভাবে নির্ধারণ করেছেন? এই প্রায়োরিটি কিভাবে নির্দিষ্ট করা হয়েছে? বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ কৌশল এবং কর্মপরিকল্পনা 2009-এর অধীনে 6টি থিমেটিক এরিয়ার অধীনে প্রায় 44টি প্রোগ্রাম আছে। এই 44টি প্রোগ্রামের নিরিখে আমরা 139টি প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্প গ্রহণের যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে সমস্ত এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যদি
ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি বলা হয় তাহলে উপকূলীয় এলাকার যেগুলি আছে এমডি সেগুলি মহোদয় যদি বললেন। উনি বলেছেন জি। যে এই উপকূলীয় এলাকায় নানা ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে এজন্যই যে সেই জায়গাগুলি ঝুঁকিপূর্ণ, তার সাথে সাথে সেই সমস্ত এলাকায় যে বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন ইত্যাদি দ্বারা অনেক বেশি সেটি আক্রান্ত হয় এবং সেগুলোতে সুপেয় পানি, গৃহ নির্মাণ, তাদের সুইটেবল ঘর নির্মাণ এবং সে সমস্ত এলাকায় লবণাক্ততা দূরীকরণের জন্য কিছু আছে, প্রকল্প আছে। আর যেটি রয়েছে সেটি হলো যে সবুজ বেষ্টনী, উপকূল এলাকাকে সবুজ বেষ্টনী দ্বারা আবৃত করে সেখানকে উপকূলকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে যে আমাদের যে বায়ুমণ্ডলে যে কার্বন যে নিঃসরণ হচ্ছে সেটি হ্রাস করবার জন্য এই সবুজ যে বনায়ন সেটি গ্রহণ করা হয়েছে। বিভিন্নভাবে এই সমস্ত এলাকাকে অ্যাড্রেস করা হচ্ছে। খুব বেশি যে এই যে নেতিবাচক যে প্রভাব সেটা থেকে বেরিয়ে আসবার জন্যে। জি, এই প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, এর যে টার্মস অফ রেফারেন্স আছে, যে পরিকল্পনা, যে লক্ষ্য আছে, এটি কিভাবে আপনারা নিশ্চিত হচ্ছেন বা মনিটরিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা, আপনাদের অংশগ্রহণ কেমন? আমরা ডিসিকে সম্পৃক্ত করছি, আমরা স্থানীয় সরকারকে সম্পৃক্ত করছি, উপজেলা নির্বাহীকে সম্পৃক্ত করছি। ভাই তোমরা দেখো তো, আমরা এই জন্য 2 কিস্তির টাকা ছাড় করেছি এই প্রকল্পের জন্য, কাজটা কি সঠিকভাবে হয়েছে? আমরা প্রকল্পটা পাঠিয়ে দিই, খসড়া প্রকল্পটা, তুমি একটু দেখো, আর তুমি দেখে আমাদেরকে রিপোর্ট দাও। যতক্ষণ না পর্যন্ত আমাদের লোক দ্বারা অথবা আমাদের স্থানীয় সরকারের প্রতিনিধি দ্বারা এইগুলি যথাযথভাবে পরীক্ষিত না হয়ে আমাদের কাছে প্রতিবেদন না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অর্থ ছাড় দেই না। অধিকন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রি তাদের নিজস্ব কৌশলে এটা মনিটর তো করে থাকেন সার্বক্ষণিকভাবেই। এছাড়াও আমরা কিছু, যেমন আমরা একটা সেন্ট্রাল কমিটি আছে আমাদের, যেখানে কেবলমাত্র বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন আছেন যারা ক্লাইমেট চেঞ্জ বোঝেন, টেকনিক্যালিটি সম্পর্কে অনুধাবন করেন, মাঠ পর্যায়ে কাজ করেন, তাদেরকে নিয়েও আমাদের একটা কমিটি আছে। যখন আমরা দেখি যে খুব টেকনিক্যাল কমিটির একটি প্রকল্প আছে, তখন আর আমরা যাই না, যারা জার্নালিস্ট আছে তাদেরকে আমি সাধারণত পাঠাই না সেখানে, তখন তাদেরকে পাঠাই সম্মিলিতভাবে, আপনারা যান, দেখে আসেন, দেখে এসে এটা আমাদেরকে দেন। অর্থাৎ আপনি যে জিনিসটা বলেছেন, আমরা মনিটরিংয়ের উপরে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছি, যেন মনিটরিংটা আমরা একটি শক্ত খুঁটির উপরে দাঁড় করিয়ে দিতে পারি। কেবল তখনই এই প্রকল্পগুলি সফলতার মুখ দেখবে, অন্যথায় নয়। জি, আমি জানতে চাচ্ছি যে এমডি মহোদয় যে কথাগুলো বললেন যে প্রকল্প মনিটরিং করা হচ্ছে, অর্থাৎ আমরা আশা করতেই পারি বা ধরে নিচ্ছি যে চমৎকার সাফল্য আমরা অর্জন করছি। আপনি যদি আমাদেরকে বলেন যে এই সাফল্যের প্রেক্ষিতে জনজীবনে কি কি সুফল যোগ হয়েছে? ইতিমধ্যে 23টি প্রকল্প পুরোপুরি সমাপ্ত হয়েছে, বাস্তবায়িত হয়েছে এবং সেগুলিকে ইতিমধ্যে আইএমইডি রয়েছে যে ডিভিশনটি, সেখানে প্রেরণ করা হয়েছে। মূল্যায়ন পুরোপুরি এখনো সম্পন্ন হয়নি, কিন্তু ইতিমধ্যে যে মানে সুফল জনমনে এসেছে বা সাধারণ মানুষের মধ্যে এসেছে, সেগুলির মধ্যে ইতিমধ্যে বলেছি যে সুপেয় পানির যে সরবরাহকরণ, তার জন্য ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। তারপরে গৃহ নির্মাণ করে, বিশেষ করে যে আইলা বা সিডর ইতিমধ্যে আমাদের ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড করে গেল মহাসেন, এটিকে থেকে রক্ষা করবার জন্য ইতিমধ্যে ওই সহিষ্ণু ঘরবাড়ি তৈরি করা হয়েছে। এটি ডিজাস্টার ম্যানেজমেন্ট অধিদপ্তর সম্পন্ন করেছে, এর বিশেষ একটি অংশ। আর এছাড়া খরা সহিষ্ণু ফসল উৎপাদন করবার চেষ্টা করা হচ্ছে। বিনা এবং বাড়ি যে সংস্থা রয়েছে সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে, তারা ফসল ফলাবার চেষ্টা করেছেন। বিনা 7 এবং চীনাবাদাম 1, 2 এবং বিড়ি 41, 40 এবং 47 বিভিন্ন ভ্যারাইটির দ্বারা সহিষ্ণু এই যে নেতিবাচক যে দিক, সেখান থেকে এই ক্লাইমেট চেঞ্জ সহিষ্ণু
ফসল উৎপাদন করার চেষ্টা করছেন। কাজেই এর যে ফলশ্রুতি এটি খুব অধুনা খুব তাড়াতাড়ি চলে এসছে বলে আমরা আশা করি। তবে এটি সময় লাগবে এটিকে আরও বেশি এগিয়ে যাবার জন্য, আরও বেশি সফলতার মুখ দেখবার জন্য আমরা অবশ্যই আরও চেষ্টা করব এবং এর জন্য সবার সহযোগিতা দরকার। জনজীবনের সুফল সম্পর্কে আপনি কি কিছু বলবেন? আমি ওকে একটু সাপ্লিমেন্ট করেছি। আসলে আপনি প্রথমেই দেখেন যে লোকটার ঘর নেই, খোলা আকাশের নিচে দিন গুনছিল সেই সিডর আর আইলায় বিধ্বস্ত হয়ে, তার জন্য আমরা 450টি ঘর বাড়িয়েছি, 450টি পরিবারকে আমরা ঘর দিচ্ছি এবং আমরা কিন্তু এই ঘরে তাদের সামান্যতম কোনো কম্প্রোমাইজ করছি না। আমরা দেখছি এটা ঝড় সহিষ্ণু কতটুকু। অনেকে কথা উঠেছে ছিল যে আমরা কি আসলেই ঝড় সহিষ্ণু ঘর করেছি। আমরা দেখেছি যেখানে ঘরটা ঠিক মতো হয়নি, ঝড় সহিষ্ণু হয়নি, আমরা বন্ধ করে দিয়েছি, দিব না তোমাদেরকে টাকা, তোমরা নতুন করে করো। এই জায়গাটিতে মনিটরিং কি এনশিওর হচ্ছে? আমরা এখানে কোনো সমঝোতা করছি না, কোনো আপোষ করছি না। প্রথমত একটা ঘর পেয়ে গেল মানুষ। তাছাড়া যে কথাটা ও বলছে এই যে সুপেয় পানি পাচ্ছে, আইলায় স্যালাইন ওয়াটার তারা খেতে পারছে না, সাংঘাতিক। আরেকটা চমৎকার আমাদের একটি ব্যাপার আছে, আমরা সোলার যে নিঃসরণ, যে এটা কার্বন নিঃসরণের এটা মাত্রা কমিয়ে আনার জন্য আমরা সোলার এগ্রিকালচার পাম্প করেছি এবং এই পাম্পের সাথে সাথে বেশ কিছু হেক্টর জায়গা করা হচ্ছে, চাষ ইরিগেশন করা হচ্ছে। সাথে সাথে তাদের বাড়ি ঘরে লাইটের ব্যবস্থা করেছি। আপনি শুনে খুশি হবেন এবং আপনি যদি কোনোদিন যান দেখতে পাবেন সেই প্রত্যন্ত অঞ্চলে সেই সোলার পাম্প, সেই টিনের চালের উপর আমাদের ছোট্ট সোলার প্ল্যান্টটা বসে আছে এবং সেখানে মানুষ আছে। এটা আসলে আমি নিজে জনজীবনে একটি ব্যাপক ইতিবাচক পরিবর্তন ডেফিনেটলি। যে আমরা জানি যে পিকেএসএফ কে সম্ভবত সম্পৃক্ত করা হয়েছিল প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কোনো একটি পর্যায়ে। এটি একটি বিষয়, এটিকে মাথায় রেখে জানতে চাচ্ছি যে প্রকল্প গ্রহণ বা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের কারিগরি বা কৌশলগত কোনো সমস্যার মুখোমুখি ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট পড়ছে কিনা? পিকেএসএফ কে আমরা এনজিওদের যে প্রজেক্ট, এনজিও আমরা 63টা প্রকল্প কিন্তু এখন এনজিওর উপর পিকেএসএফ এর উপর দিয়ে দিয়েছে। অর্থাৎ তারা তাদের সক্ষমতা যাচাই করছেন এইসব এনজিওকে দেওয়া যায় কি যায় না, তারা সেটা সক্ষমতা যাচাই করে আমাদের ট্রাস্টি বোর্ডে আসছে। যেই ট্রাস্টি বোর্ডে 17 জন মেম্বারের মাঝে 10 জন মাননীয় মন্ত্রী আছেন, একজন ক্যাবিনেট সেক্রেটারি আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, 2 জন সচিব আছেন এবং সুশীল সমাজের 2 জন প্রতিনিধি আছেন। ওনারা ওপাশ থেকে দিয়ে আসেন এনজিওদের দিয়ে, ওখান থেকে এটা পাস হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে মনিটরিংয়ের দায়িত্বটা ওনারা পালন করছেন। আমাদের এই সরকারি প্রজেক্টগুলিকে যেন আমরা আরও নিবিড়ভাবে দেখতে পারি, আমাদের কিছুটা ভার লাঘব হয়েছে। আপনি জানেন যে পিকেএসএফ অত্যন্ত শক্তিশালী সংস্থা। আমি আপনার দ্বিতীয় প্রশ্নতে যদি আসি, সমস্যা বাংলাদেশে থাকবে না এই কথা তো বলাই যায় না, ডেফিনেটলি সমস্যা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু আন্তরিক, আমরা ফিল্ড পর্যায়ে কতটুকু আমাদের কমিটমেন্ট আছে, আমাদের কতটুকু দেশপ্রেম আছে, আমরা সাধারণ মানুষের জন্য ভাবছি কি ভাবছি না। তাই সমস্যা থাকবে না, সমস্যা আছে, কিন্তু সমস্যা জয় করার একটি মানসিকতা আমরা তৈরি করছি। কারণ আপনি এটা জেনে খুশি হবেন যে বাংলাদেশের এই যে উপকূলীয় এলাকার মানুষ আজ কিন্তু তাত্ত্বিক কোনো বিশ্লেষণে তাদেরকে বিশেষায়িত করা যাবে না। তাদের যে ইন্ডিজেনিয়াস নলেজ, এতেই তারা রেজিলিয়েন্ট হয়ে উঠছে। সুতরাং সমস্যা হলো তারাই উঠছে সেই সমস্যা। আমাদের অ্যাডাপটেশন ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে এবং আপনি শুনে আরও খুশি হবেন যে আমাদের টোটাল প্রোগ্রামের যদি আমরা অ্যাডাপটেশন এবং মিটিগেশনের 2টি আলাদা ভাগ করি, তাহলে আমরা অ্যাডাপটেশনে 77% প্রকল্প নিচ্ছি, বাকি 23% নিচ্ছি আমরা মিটিগেশনে। কিন্তু মিটিগেশনের ব্যাপারটাও কিন্তু অ্যাডাপটেশন, কারণ ওখানেও আপনি যদি গাছপালা বনায়ন করেন সেখানে অ্যাডাপটেশনও হচ্ছে, সেখানে মিটিগেশনও হচ্ছে। সুতরাং আমরা আমাদের সর্বাত্মক প্রয়াস নিয়োজিত রাখছি অ্যাডাপটেশনের উপর। জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ বাবদ অর্থ পেতে হলে বলা হচ্ছে যে আমাদের যে অর্থ ব্যবস্থা এটিকে আধুনিক করা দরকার। উদাহরণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ফিলিপাইন, ইন্দোনেশিয়ার কথা। এক্ষেত্রে অর্থ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জোরালো ভূমিকার কথাও আলোচনায় আসছে। আপনি কি মনে করেন? একটা কোঅর্ডিনেটেড পলিসি একটা নির্ধারণ করার একটা প্রয়াস
চলছে। এই হয়তোবা আমরা কিছুদিনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ কিন্তু এখন হচ্ছে, এবং এইবার বাজেটে তার কিছু প্রতিফলন হয়তো আপনারা দেখতে পাবেন। মিস্টার সরকার, আপনি যদি আমাদের বলেন এই যে মানুষের জীবনে যে পরিবর্তনটা এসেছে, ইতিবাচক যে পরিবর্তন, এক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের সঙ্গে তাদের কথা হয়, যোগাযোগ হয়, তাদের কাছ থেকে কোনো ধরনের সুপারিশ যে বিষয়টি এরকম নয়, এভাবে করা দরকার, এই ধরনের কোনো মত বিনিময় বা কোনো পরামর্শ কি আপনাদের কাছে আসে? আমরা প্রকল্প এলাকায় যখন পরিবীক্ষণে যাই, তখন স্থানীয় মানুষের সাথে আমরা কিন্তু সভা করি এবং জানবার চেষ্টা করি এই যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে সেটি তাদের কতখানি কাজে লাগছে, আর কতখানি এর সাথে আর কি যোগ করলে তাদের আরও বেশি সুফল তারা পাবে, এটা নিয়ে আমরা কথা বলি। আমরা এলাকায় গেলে জেলা প্রশাসকের মাধ্যমে সভা ডেকেও আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলি এবং তাদের কাছ থেকে পরামর্শ চাওয়ার চেষ্টা করি, এবং তারা অনেক ভালো পরামর্শ তাদের কাছ থেকে পাওয়া যায় যেগুলি পরবর্তীতে আমরা ইনকর্পোরেট করবার চেষ্টা করি আমাদের এই প্রকল্পে। একটা চমৎকার একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমাদের হেলথের একটা প্রজেক্ট আছে, সেখানে একটা থোক বরাদ্দ আছে ওই যে কমিউনিটি বেসড রেডিও করার জন্য। এটা সাতক্ষীরার নলতা এলাকায়। আমি সেই নলতা এলাকায় গিয়েছিলাম এবং কমিউনিটি বেসড রেডিওটা যদি আমি পরিদর্শন করতে গেলাম, আমাকে বসিয়ে দিল যে স্যার একটা লাইভ অনুষ্ঠান করেন, এইখানের স্থানীয় লোকজন আপনাকে সরাসরি প্রশ্ন আসবে। তা আমি একটু হ্যাজিটেট করছিলাম যে এইখানে আমি কি প্রশ্ন পাবো। আপনি অবাক হয়ে যাবেন। আমি যখন বসলাম এবং আমাকে যেই হারে প্রশ্ন করতে লাগলো, সে কপ থেকে শুরু করে ক্লাইমেট চেঞ্জের তাত্ত্বিক বিষয় এবং প্রায়োগিক যেগুলি আমরা কাজ করছি, জনগণ এত সচেতন, আমি অভিভূত হয়ে গিয়েছি যে আমাদের এই ছোট্ট রেডিও দিয়ে এত লোকের উপকার হচ্ছে এবং তারা আমার কাছে জানতে চাচ্ছে। তাহলেই বুঝতে পারছেন যে মানুষ কত সচেতন হয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলি আমরা ওই রেডিওর মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারছি। ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের এমডি হিসেবে আপনি কি ফোরকাস্ট, কি আশাবাদ আজকে আমাদের দর্শকদের দিতে পারেন যে আপনারা যেই গতিতে কাজ করছেন, আপনাদের সাফল্যের যে হার, আগামী দিনগুলোতে আমরা কি আশাবাদ দেখতে পাই? প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু ফান্ড ধীরে ধীরে পেতে শুরু করছি। যেমন আমি প্রথমেই বলেছি রেজিলিয়েন্স ফান্ড যেটা আমরা করেছি, এই এখন পর্যন্ত সেখানে $189 মিলিয়ন আমরা পেয়েছি, এবং সেখান থেকে 4টি প্রকল্প অলরেডি তাদের নেওয়া হয়েছে এবং আরও 4টি প্রকল্প পাইপলাইনে আছে। এটা রেজিলিয়েন্স ফান্ডের কথা বললাম। আমরা কিন্তু ভীষণ আশাবাদী, কারণ আমরা মনে করি খুব উচ্চ আশা না করেও বলছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, নিজেদেরকে ফোকাস করার জন্য বলছি না, যে আমরা যে কাজ করছি আমার মনে হয় আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করছি পৃথিবীর কাছে, এবং আমাদের অনেক সাকসেস স্টোরিজ আছে, যে সাকসেস স্টোরিজগুলি আজকে পৃথিবীর বিভিন্ন দেশে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে। আমি দিল্লিতে একটা সেমিনারে গিয়েছিলাম, উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি। বলেছে ডিজাস্টার ম্যানেজমেন্টে ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ একটা মডেল, তোমরা বাংলাদেশে যাও, বাংলাদেশ থেকে শিখে আসো। আর এখনকার যে প্রকল্পগুলি আমরা সফলতার সাথে বাস্তবায়ন করছি বা করার চেষ্টা করছি, আমি ভীষণ মাত্রায় আশাবাদী আগামী দিন নিশ্চয়ই আমাদের দিকে পৃথিবী এগিয়ে আসবে, এই বিশ্বাস আমি দৃঢ়ভাবে রাখছি। আমরা মাঝে মধ্যে গণমাধ্যমে পড়ে থাকি, দেখে থাকি যে ট্রাস্ট ফান্ডের অর্থে বাঁধ নির্মাণ হচ্ছে, এবং এই বাঁধ নির্মাণ করতে গিয়ে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায় অসংখ্য হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। এটি তো পরিবেশের উন্নয়নের সঙ্গে বা পরিবেশ রক্ষার সঙ্গে সাংঘর্ষিক। আপনারা যে মাঠ পর্যায়ে পরিবীক্ষণ করতে যান, এই বিষয়গুলোকে আপনারা কতটা আমলে আনেন, বা এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? গাছ কাটা এটি নিঃসন্দেহে অত্যন্ত আপত্তিকর, কারণ একটি স্থাপনা তৈরির জন্য গাছ কাটা হবে, যে গাছটি রক্ষা করছে পরিবেশকে, সেটা অবশ্যই গর্হিত কাজ। তবে এই যে বাঁধ নির্মাণ, সেটিও কিন্তু সমভাবে একটি অত্যন্ত প্রয়োজনীয় কাজ, এবং তার মাধ্যমে ওই উপকূলীয় অঞ্চলে যেখানে লবণাক্ততা দূর হচ্ছে, হাজার হাজার হেক্টর জমি সেখানে কৃষি জমিতে পরিণত হচ্ছে, সেগুলো একটি বিষয় দেখতে হবে। তবে সেখানে একটি বিষয় লক্ষ্য করতে হবে যে কতগুলি গাছ কাটা হচ্ছে, সেই গাছের যে ক্ষতি, লোকসান, সেটি কতটুকু পরিপূরণ করতে পারবে এই পাশে যে
যেটি চাষের জমি উঠে আসছে, লবণাক্ততা থেকে দূর হচ্ছে। তবে আমরা যেখানে গেছি পরিবীক্ষণে সবাইকে নিরুৎসাহিত করেছি গাছটিকে বাঁচিয়ে রেখে কিভাবে বাঁধ নির্মাণ করা যায়। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, আবার উদাহরণ দিচ্ছি, খুব আমি সংক্ষেপে বলবেন এবং হ্যাঁ, এর সঙ্গে হ্যাঁ। আমরা শেষ করব আপনাকে দিয়ে, শেষ কথাগুলো আপনি আচ্ছা, বলবেন। মানকার চরে একটি বিশেষ একটা প্রকল্প নিয়ে আমাদের কথা উঠেছিল যে সেখানে 70,000 গাছ কাটা যাবে। আসলে 70,000 গাছ কাটা যাবে না। যখনই আমার কাছে এই খবরটা আসলো, আমি ট্রাস্টি বোর্ড বলেন, টেকনিক্যাল কমিটি বলেন, তাদের অনুমতি ছাড়াই আমি কিন্তু প্রথম বন্ধ করে দিই যে লেট মি সি, আমি দেখি কি হয়েছে। পরবর্তীতে দেখেছি যে না, ব্যাপারটা গাছ কাটা মোটেও হয় নাই। তখন আমরা বলেছি যে তোমরা ইআইএ করো, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে তারপর তোমরা আমাদের কাছে আসো, আমরা তখন প্রকল্প যোগান দেব। আমরা একটা পোস্টার বা একটা ছবি ব্যবহার করি আমাদের ট্রাস্টে। সেই ছবিটা দেখা যাচ্ছে এমন একটা ছবি, সেই ছবিটা হলো দেখা যাচ্ছে পাখিরা আকাশে কিচিরমিচির করছে, আকাশে মেঘ নেই, নীল আকাশ, সেখানে একটা নৌকায় যাত্রীরা চলে যাচ্ছে। আমি এই দৃশ্যটার, এটাকে আমি বলি দিস ইজ আওয়ার ড্রিমিং ওয়ার্ল্ড। সেই দিনটির দিকে তাকিয়ে আছি, যেই দিনটিতে আসলেই পাখি সেফলি তারা গান গাইতে পারবে এবং এই পাখির ডাকে আমাদের সকালের ভোর হবে, আমরা উঠব। আমি এমনই একটি ক্লাইমেট চেঞ্জের নেতিবাচক প্রভাব প্রতিহত করে এমন একটা দিনের দিকে তাকিয়েছি। আশা করছি আপনারাও সেই প্রত্যাশা করবেন। আপনার এই স্বপ্নের সঙ্গে সংহতি জানিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। স্টুডিওতে এসে আলোচনায় অংশ নেবার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ জানাতে আমাদের লিখতে পারেন। প্রযোজক প্রকৃতি ও মানুষ, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা ১২১৯, অথবা ইমেইল করতে পারেন প্রকৃতি ও মানুষ@gmail.com এই ঠিকানায়। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশ সংরক্ষণ করুন।